দর্শক স্বাগত জানাচ্ছি আজকের স্টার কৃষিতে, সাথে আছি আমি ফয়জুল সিদ্দিকী। ইরান ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধের ঝাপটা এসে লেগেছে বাংলাদেশে রপ্তানি খাত অনেকটা মুখ থুবড়ে পড়েছে। বিশেষ করে আমরা যদি সবজি ফলমূলের কথা বলি, আজকের পর্বে আমরা কথা বলবো বাংলাদেশের সবজি এবং ফলমূল রপ্তানি নিয়ে এবং রপ্তানির যে বর্তমান সমস্যা সেটি নিয়ে। এর জন্য আমাদের সাথে এসেছেন দুজন অতিথি। একজন হচ্ছেন মোহাম্মদ মুজিবুল হক, যিনি কৃষি বিশেষজ্ঞ। আমাদের সাথে আরও একজন অতিথি হিসেবে আছেন মোহাম্মদ মনসুর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। শুরুতেই যেতে চাই জনাব মোহাম্মদ মনসুর, আপনার কাছে। আমরা যেটা দেখছি যে বাংলাদেশের সবজি বিভিন্ন দেশে রপ্তানি হয়, তো এই মুহূর্তে আসলে আমাদের সবজি রপ্তানি প্রেক্ষাপটটা কোন অবস্থায় আছে? ধন্যবাদ আপনাকে। মূলত বাংলাদেশ থেকে বিশ্বের যত সবজি রপ্তানি হয় তার 60% হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, আর 40% রপ্তানি হয় ইউরোপের বিভিন্ন দেশে। তো মধ্যপ্রাচ্যের আমাদের মূল মার্কেট যেটা, সেটা হলো 4-5টা দেশের মধ্যে সীমাবদ্ধ। তার মধ্যে সৌদি আরব হলো সবচেয়ে বড় দেশ, বড় মার্কেট আমাদের। কাতার, ইউএই বলতে দুবাই, আবুধাবি, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, কুয়েত। এই মোট এই 4-5টা দেশের মধ্যে অলমোস্ট ম্যাক্সিমাম সবজি বাংলাদেশ থেকে রপ্তানি হয়। তো এই যে গত 28 তারিখের যে ইরানের যে আর যুদ্ধ, বা ইসরায়েলের আর ইরানের যুদ্ধ শুরু হলো, তাতে আমাদের রপ্তানিটা পুরো দমই তো বন্ধ হয়ে গেল। গত শনিবার অর্থাৎ 28 তারিখ রাত্রের থেকে আজকে পর্যন্ত আর কোনো সবজি রপ্তানি হয় নাই। তো এটা মূল বিষয় হলো আমাদের বাংলাদেশ থেকে যে ইউরোপ, এই মধ্যপ্রাচ্যের যে 60% 40 এক্সপোর্ট হয়, তার মধ্যে সৌদি আরব, কাতার এবং কুয়েতে যে সবচেয়ে বেশি হতো। কিন্তু এখন এই সমস্যার কারণে আমাদের টোটালি যেহেতু শিপমেন্টটা ব্লক আছে, এখন আমাদের ধরেন এক্সপোর্টাররা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ব্যবসাটার জন্য, আমাদের তার ব্যবসায়ের একটা ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এটা আমাদের মার্কেটটাও কিন্তু হাতছাড়া হওয়ার সম্ভাবনা হয়ে গেছে। কারণ হলো, এটা আমাদের প্রতিবেশী দেশ যারা আছে, আমাদের সবচেয়ে প্রতিবেশী দেশ হলো ভারত। ওরা বাই সিতে অর্থাৎ বোম্বে থেকে প্রায় 3 দিনে কিন্তু সবজি মিডল ইস্টের বিভিন্ন দেশে পৌঁছাতে পারে, যে সুযোগ সুবিধাটা আমাদের জন্য নাই। এখন এই যে ক্রাইসিসের কারণে ওরা কিন্তু মার্কেটটা ওদের হাতে ক্যাপচার করার এই সুযোগটা কিন্তু ওরা নিচ্ছে। তো এইখানে আমাদের ধরেন রপ্তানি কারক আছে অলমোস্ট 200-র উপরে রপ্তানি কারক আছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে। সবাই কিন্তু হাত গুটে বসে আছে এখন। এই প্রবলেম যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের রপ্তানি কিন্তু চালু হচ্ছে না। কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় হলো, ইউরোপের মার্কেটও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ হলো, ইউরোপের মার্কেটে যে সমস্ত ক্যারিয়ার আমরা ইউজ করি, আমিরাত, কাতার, কুয়েত, সবগুলো দেশের এয়ারপোর্ট কিন্তু বন্ধ হয়ে আছে। এখন ঢাকা হতে মালটা মিডল ইস্টের একটা পয়েন্টে গিয়ে ওখান থেকে ইউরোপে যায়। যেহেতু মিডল ইস্টের পয়েন্টগুলো বন্ধ, এখন ইউরোপের মার্কগুলো কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে গেছে। এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 3টা ডেস্টিনেশনে আমাদের আছে, সার্ভিস আছে। সেটা হলো, একটা হলো টরেন্টোতে, আর একটা হলো ইউকে এবং রোমে অর্থাৎ ইটালির রোমে। এই 3টা দেশে বিমান থেকে সবজি রপ্তানি হচ্ছে। এখানে আপনি যেটা বলছেন, আমরা যদি ইউরোপের কথাই বলি, যে আমরা যতটুকু জানি যে একটা সময় ডেইলি 30 থেকে 35 টন পর্যন্ত সবজি রপ্তানি হতো। এখন এটা কোন অবস্থায় এসছে? যদি আমরা ইউরোপের 3টা ডেস্টিনেশনের কথাই বলি, ডাইরেক্ট যে ফ্লাইটগুলো আছে আপনি যেটা বলছেন, এটা কি 5-6 টনে নেমে আসছে না আরও নাই? এখনই বর্তমানে কিন্তু সবজির এক্সপোর্টের মৌসুমটা কিন্তু একটু ডাল, অর্থাৎ শীতকালীন মৌসুমে বাংলাদেশ থেকে কম সবজি যায়। মধ্যপ্রাচ্যের দেশে শীতকালে প্রোডাকশন হয়, কিন্তু এরপরেও অন অ্যাভারেজ ডেইলি আমাদের কিন্তু 40 থেকে 50 টন সবজি কিন্তু এক্সপোর্ট হচ্ছে ঢাকা এবং চিটাগাং পোর্ট দিয়ে। এই টোটাল সবজিটা কিন্তু এখন টোটালি বন্ধ। যেটা যাচ্ছে এটা হয়তো 10% হতে পারে, 3টা দেশে যাচ্ছে, এটা 10 to 15% মাল হয়তো যাচ্ছে, বাকি পুরো সবজিটাই তো এক্সপোর্টটা বন্ধ আছে কিন্তু। তো আমি আপনার কথা ধরেই যদি আমি মুজিবুল হক আপনার কাছে যেতে চাই, আমাদের তো একটা বড় বাজার ছিল যে কৃষকদের সবজি সরাসরি বিদেশে যাচ্ছে। মূলত আমাদের বাংলাদেশি যারা বিদেশে থাকে তারাই মূলত এই সবজিগুলো পছন্দ করে। তো সেই জায়গায় জনাব মনসুর যেটি বলছিলেন যে আমরা এখন এই এক্সপোর্ট ক্লাস্টারটা আমাদের অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং বিমান নেই, বিকল্প পথে ইন্ডিয়া সবজি রপ্তানি করছে। বাংলাদেশের তো বিকল্প পথ ছিল, নৌপথ আমাদের জন্য একটা বিশাল বড় বঙ্গোপসাগর, সেখান থেকে তো আমরা সবজি রপ্তানি করতে পারি, কিন্তু এটি কেন হচ্ছে না? আমাদের দেশের যে সবজি রপ্তানিকে নিয়ে যে একটা মিশন, যে কান্ট্রি স্ট্র্যাটেজি,
সেই জিনিসটার আসলে কয়েক বছর ধরে আমরা ওইভাবে দেখি নাই। ধরেন একটা সাপ্লাই চেইনে যখন ডিস্ট্রাকশনটা হয় তখন অল্টারনেটিভ সাপ্লাই চেইন অলওয়েজ থাকে, এবং উনি যেটা বললেন ইন্ডিয়া অলরেডি তাদের সাপ্লাই চেইনটা ওইভাবে ব্লক হয়নি, বিকজ অফ তারা অল্টারনেটিভ সাপ্লাই চেইনে সেটা পাঠাচ্ছে। কিন্তু আমরা এই জিনিসটা পারতেছি না বিকজ অফ আমাদের আসলে সিতে আমাদের সবজি মিডল ইস্ট কিংবা ইউরোপে যে পাঠানোর জন্য আমাদের যে ধরনের দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচার না আমাদের। ধরেন কুল চেইন বলেন, তারপরে হচ্ছে কন্টেইনার ফ্যাসিলিটিস বলেন, ইভেন দো আমাদের পোর্টে যে ফ্রেশ ভেজিটেবলসগুলোকে এইসব রাষ্ট্রে ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার সেগুলো নেই। তো এইখানে আসলে একটা যদি ধরেন 5 বা 10 বছরের একটা ভিশন নিয়ে, স্ট্র্যাটেজি নিয়ে একটা রোড ম্যাপ ডেভেলপমেন্ট করা হয়, যে ক্রপের ডাইভার্সিফিকেশন করা, কারণ সিজনে আমরা হিউজ পরিমাণ ভেজিটেবলস উৎপাদন করে থাকি। এবং আপনি দেখবেন আমাদের একমাত্র দেশ আমার মনে হয় পৃথিবীতে যেখানে ইয়ার রাউন্ড সবজি উৎপাদিত হচ্ছে। তার মানে আমরা যদি এখানে ব্যাকওয়ার্ডে ইন্ডাস্ট্রি সেট আপ করি, বিশেষ করে আমি এখানে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের কথা বলতেছি, শাকসবজির, যেটা আপনি ইয়ার রাউন্ড রপ্তানি করতে পারেন, এটা একটা বিষয়। সেকেন্ড টাইম হচ্ছে যখন আপনার দুই ধরনের ইন্ডাস্ট্রি থাকবে, কনজিউমারের তো একটা পছন্দ থাকে, তারা ফ্রেশ ভেজিটেবলসও চায়, আবার ফ্রোজেনও চায়, আবার রেডি টু কুক, রেডি টু ইট এইসব দেখতে চায়। তো আপনি এটা যদি করতে পারেন, যখন আপনি মনে করেন এইরকমের সাপ্লাই চেইনে কোনো ডিস্ট্রাকশন আসতেছে, তখন অটোমেটিক্যালি আপনি এগুলাকে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে নিয়ে যেতে পারেন। কিন্তু আপনার প্রোডাকশান এন্ডে ক্রপ সাইকেল ক্যালেন্ডার ওয়াইজ যে প্রোডাকশান, সেখানে কোনো হ্যাম্পার হবে না, কৃষক আপনার ক্ষতিগ্রস্ত হবে না, ট্রেডার্স ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু আমাদের ওই ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিটা এখনও তৈরি হয় নাই ওইভাবে। তো আমরা আসলে সবজির বাজারে যদি টিকে থাকতে হয়, তাহলে আমাদেরকে ওই ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিটা তৈরি করতে হবে। এখন আপনাকে মেইন স্ট্রিম মার্কেটে যদি যেতে চান, আমরা তো জানি আমাদের কিছু আলু এবং বাঁধাকপি হাজার হাজার টন আমরা দেখছি যে সমুদ্রপথে বিদেশে এক্সপোর্ট হয়েছে। হ্যাঁ, তো ওগুলো যদি হয়, অন্যান্য সবজিগুলো কেন হবে না? সেটা তো অবশ্যই হয়েছে। আপনি ক্যাবেজ হয়েছে, সেটা হচ্ছে মধ্য এশিয়ার দেশ, আপনি জানেন 6-7 দিন লাগে মালয়েশিয়াতে গিয়েছে, সিঙ্গাপুরে গিয়েছে, কিন্তু দুবাইতে বা অন্য দেশে তো সময় বেশি লাগে। ওইভাবে যায়নি, বাট আলু দুবাইতেও গিয়েছে। এবং সেটা এখন ধরেন হয় কি, আপনার মার্জিন কমে যাবে যদি কোনো স্টেট ফরওয়ার্ড সাপ্লাই চেইন ডিস্টারপশন হয়। বাট আপনি যদি একটু ডিস্টেন্স মেনটেন করে যান, এখনও যাওয়া যাবে, সেক্ষেত্রে হয়তো বা কস্ট বাড়বে, কিন্তু আপনার সাপ্লাই চেইনটা ব্লক হয়ে যাবে না। তো সেটা এখন, আর যারা বিনিয়োগকারী আছে তাদেরকেও ধরেন কি, আমরা কোনো একটা বিষয় যদি আসে আমরা স্টাক হয়ে যাই, বিজনেসম্যানদেরকেও ইনোভেটিভ থিঙ্কিং করতে হবে। টেকনোলজির যুগ, মানুষ বসে নাই। তো আমাদেরকে এই যে যখন ইরাক ইরান যুদ্ধ হচ্ছে বা যুদ্ধ শুরু হবে, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলছে এখন, ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটা সেটা শুরু হবে, এটা একটা 1-1.5 মাস থেকে একটা টান উত্তেজনা ছিল। ওই সময়েই আমাদের সাপ্লাই চেইন যে বন্ধ হবে, আমরা যে এই জাতীয় সমস্যাগুলো ফেস করব, এটা সবাই জানে। কিন্তু আপনি দেখবেন আমাদের ব্যবসায়ীদের মধ্যে এমন কোনো কেউর উদ্যোগ দেখবেন না যে এটাকেই চিন্তা করেই অন্য ফ্যাসিলিটিস, বিশেষ করে মিডল ইস্টে যে আলুগুলো যায়, সেগুলো আসলে অল্টারনেটিভ কিভাবে আবার সেগুলো নিয়ে যাওয়া যায়, বা এগুলো নিয়ে ওনাদের মধ্যেও তেমন কোনো চিন্তা ছিল না। বিকজ অফ এটা আমাদের পুরো বিজনেসটা অ্যাডক বেসড হয়ে গেছে, ভেরি ফ্র্যাগমেন্টেড সাপ্লাই চেইন, এবং এটা অলওয়েজ আনসার্টিনিটিগুলোকে কোনোভাবে অ্যাড্রেস করা হয় না। যখন আপনি একটা ব্যবসা করবেন, সেই ব্যবসাতে কিছু কন্টিজেন্সি প্ল্যান থাকে। ওকে, আমি এইভাবে আমার দেশ থেকে এক্সপোর্ট হয়, এটা যদি বন্ধ হয়ে যায়, আমি অল্টারনেটিভ এক্সপোর্ট চ্যানেল কী হবে, অল্টারনেটিভ সাপ্লাই চেইন কী হবে। তো এই জিনিসগুলো বিজনেসম্যানদেরকে থিঙ্কিং করতে হবে, এবং তাদের এই আইডিয়া এবং থিঙ্কিংটাকে গভর্নমেন্ট ফ্যাসিলিটেশন করবে। গভর্নমেন্ট এই ক্ষেত্রে কী ধরনের সাপোর্ট দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার, এবং পলিসি লেভেলে কি করতে হয়। ইভেন দো এই সময়টার জন্য গভর্নমেন্ট একটা বিশেষ প্রণোদনা ডিক্লেয়ার করতে পারে, কারণ আমরা চাচ্ছি না যে আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত হোক, আমাদের সাপ্লাই চেইনটা ব্রেকডাউন হোক। সরকার যদি এখন ঘোষণা দেয় যেই সকল এক্সপোর্টার ধরেন কন্টেনারে করে এইভাবে শিপমেন্ট করবে, সেই ক্ষেত্রে একটা বিশেষ প্রণোদনার আওতায় তাদেরকে নিয়ে আসা হবে, তারপরও আপনারা আপনাদের সাপ্লাইটা কন্টিনিউ করেন। কারণ হচ্ছে কি, আপনি স্মরণ রাখবেন সাপ্লাই চেইন, নিড, ডিমান্ড, এগুলো কন্টিনিউয়াস প্রসেস। এখন ওরা যদি দেখে অল্টারনেটিভলি এটা আফ্রিকার থেকে নিয়ে আসা যায়, ইন্ডিয়ার থেকে, পাকিস্তান বা অন্য দেশ যারা রিয়ালি সাপ্লাই করতে পারবে, তাদের থেকে নিয়ে যাবে, তাহলে একটা পর্যায়ে এসে তো আমাদের এক্সপোর্টার যারা আছেন, তাদের যে বায়ারগুলো আছে, সে বায়ারগুলোও তারা হারিয়ে ফেলবেন।
তারা বায়ার পাবেন না। তো এই বিষয়গুলোর কন্টিনিউয়েশনটা খুবই ইম্পর্ট্যান্ট। তো ধন্যবাদ আপনাকে। আমরা আবারও কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো শিগগির, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের স্টার কৃষিতে। সাথে আছি আমি ফাইজুল সিদ্দিকী। আমরা কথা বলছিলাম বাংলাদেশের সবজি রপ্তানির যে ক্রাইসিস সেটি নিয়ে। এজন্য আমাদের সাথে দুইজন অতিথি হিসাবে আছেন। জনাব মনসুর, আপনি যেমনটি বলছিলেন যে আমাদের সবজি রপ্তানি অনেক বছর ধরেই হচ্ছে, কিন্তু আমরা এটাও জানি যে আমাদের সবজি রপ্তানি গত কয়েক বছরে আমরা কিন্তু দেখছি যে কমে যাচ্ছে। আমাদের $300 কোটি পর্যন্ত সবজি রপ্তানি হয়েছিল। আপনাদের আসলে বিকল্প কোনো পন্থা আছে কিনা? আপনারা এই যে এখন যে অ্যাডভান্স টেকনোলজিগুলো আছে বা কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটিগুলো, এগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তাভাবনা আছে কিনা? যখন সবজি কোনো কারণে রপ্তানি হচ্ছে না, সেগুলো নিয়ে আসলেন বা নতুন পদ্ধতিতে আপনারা এক্সপোর্ট করলেন, এরকম কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? ধন্যবাদ। আমি প্রথমেই যাই যে আমাদের আসলে সবজি রপ্তানি 300 কোটি থেকে কেন 100 কোটিতে আসলো বা 80 কোটিতে আসলো, এটা প্রথম আমাদের যে প্রবলেমগুলো সেটা হলো, এটা আমাদের সাথে প্রতিবেশী যাদের আমাদের কম্পিটিটর মূল কম্পিটিটর হলো ভারত, তারপরে পাকিস্তান, তারপরে থাইল্যান্ড, এই 3টা দেশ মূল কম্পিটিটর। তো বাংলাদেশ আর ভারতের মধ্যে সিমিলার ভেজিটেবল ফ্রুটস, কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত সবজি মিডল ইস্টের দেশে ইউরোপে এক্সপোর্ট হয়, বা এটা ভারত থেকেও সিমিলার সবজি এক্সপোর্ট হয়। এখন ডিস্টেন্সের কারণে ভারতের ভাড়া আর বাংলাদেশের ভাড়ার মধ্যে অনেক ডিফারেন্স। বাংলাদেশের ভাড়ার থেকে ভারতের ভাড়া 30-35% কম, বোম্বের থেকে অনেক ডিস্টেন্স কম, সেই জন্য যার কারণে আমরা কিন্তু দিন দিন পিছায় যাচ্ছি মার্কেটে। কিন্তু মার্কেটে একই দামে সবজিটা তো বিক্রি হচ্ছে। আমি কিন্তু বাংলাদেশের সবজিতে আমি কিন্তু 30-35% ফ্রেট বেশি দিয়ে মালটা পাঠাচ্ছি, যার কারণে গ্র্যাজুয়ালি এটা কমে আসতেছে। এখন এটার অল্টারনেটিভ কী? তো অল্টারনেটিভ হলো, এক হলো গভর্নমেন্ট আমাদের দেশে সবজি বা কার্গো ফ্রেটের যে এয়ারলাইন্সের যে সিস্টেম, যে নীতিমালা, এটা কোনো গভর্নমেন্টের কোনো নীতিমালা এটার আওতায় নাই। এখন প্রত্যেকটা এয়ারলাইন্স যার ইচ্ছা মতো ভাড়াটাকে কমায় আর বাড়ায়, যার কারণে যখনই একটু ক্রাইসিস হয় তখন ভাড়া বাড়ায় দেয়, যখন একটু ক্রাইসিস কমে ভাড়া কমায় দেয়। এটার একটা নীতিমালা ছিল আজকে থেকে 15-20 বছর আগে। গভর্নমেন্ট যখনই ভাড়া বাড়াইতো, স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা মিটিং করে আলোচনা করে তারপর ভাড়াটা বাড়াইতো। এখন যার ইচ্ছা মতো এয়ারলাইন্স সকালে একরকম বিকালে আরেক রকম করে ফেলে, যার কারণে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে যারা এক্সপোর্টাররা এক্সপোর্ট করে তাদের কিন্তু ইয়ারলি কিন্তু একটা এগ্রিমেন্ট থাকে, যেমন জানুয়ারি থেকে ডিসেম্বর আমি তাকে একই রেটে সবজি সাপ্লাই করতে হয়। তো এখন যখন বছরের মাঝখানে 3 মাস গেলে 4 মাস গেলে যখন ভাড়াটা আপগ্রেড করে এয়ারলাইন্সগুলো, তখন কিন্তু এক্সপোর্টার ওই টাকাটা লস দিয়ে এক্সপোর্ট করতে হয়। গ্র্যাজুয়ালি সে তখন এক্সপোর্টের তার ভলিউম কমায় ফেলে লসটা কম করার জন্য। এই ক্ষেত্রে গভর্নমেন্টের কিছু করার ছিল, যেটা সিভিল এভিয়েশন করতে পারে। সিভিল এভিয়েশনে কিন্তু যখন যে সমস্ত এয়ারলাইন্স বাংলাদেশে আসার জন্য দেয়, ফ্রিকোয়েন্সি দেয়, ওদের সাথে কিন্তু এগ্রিমেন্ট হয়। ওই এগ্রিমেন্টে এই ক্লজটা কিন্তু দিতে পারে। আমরা গভর্নমেন্টকে অনেকবার বলছি, এটা কিন্তু ক্লজটা দিলে যখন সবজি পেরিশেবল আইটেমের ক্ষেত্রে ভাড়া কিভাবে কমানো বাড়ানো হবে, এটা একটা নীতিমালার আওতায় নিয়ে যাওয়া, যেটা হয় নাই এখনও পর্যন্ত, যার কারণে কিন্তু গ্র্যাজুয়ালি আমাদের সবজিটা এক্সপোর্ট কমে যাচ্ছে। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো, ধরেন অল্টারনেটিভ ব্যবস্থা। অল্টারনেটিভ অ্যাকচুয়ালি ফ্রেশ ভেজিটেবলটা তো কোনো অল্টারনেটিভ নাই, তবে ইদানিং মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মার্কেটে ফ্রেশ না ফ্রোজেন ভেজিটেবলের একটা চাহিদা আসছে। আমি কিন্তু দুবাইতে দেখে এসেছি, যেটা হলো দুবাইতে, ইউরোপে একচাটিয়া মার্কেট আছে, এটা আমেরিকাতে, কানাডাতে, ইউরোপের বিভিন্ন দেশে একচাটিয়া ফ্রোজেন ভেজিটেবল। ওখানে ফ্রেশ ভেজিটেবল শতকরা 5%-10% মানুষে কনজিউম করে। তো এই জন্য গভর্নমেন্ট এটাতে ফোকাস করা বেশি দরকার। কারণ হলো ভৌগোলিক কারণে হোক, যে কোনো কারণে হোক, আমরা কিন্তু কম ভাড়ায় মাল পাঠাতে পারতেছি না বিদেশে। এটা সম্ভব হচ্ছে না যে কোনো কারণেই হোক, কারণ আমাদের ডিস্টেন্স অনেক বেশি। এখান থেকে দুবাইতে ফ্লাইট যেতে 5 ঘন্টা লাগে, 5.5 ঘন্টা। বোম্বে থেকে যাইতে লাগে 6-3 ঘন্টা। তো ওর তো কস্ট অনেক কম, ওর ফুয়েল কস্ট অনেক কম, ওর রেটটা অনেক কম হবে, কিন্তু সবজি কিন্তু সিমিলার, একই সবজি, আমি যেটা পাঠাচ্ছি ও সেটা পাঠাচ্ছে, যার কারণে আমরা কিন্তু গ্র্যাজুয়ালি পিছায় যাচ্ছি। গ্র্যাজুয়ালি এটা দিন দিন পিছায় যাচ্ছি। আর ধরেন গভর্নমেন্টের এই যে লাগামেন, যেমন এই যে ক্রাইসিস হলো, না, এই ক্রাইসিসে আসলে কি করা দরকার আমাদের এই মুহূর্তে? কারণ কৃষকদের তো ক্ষতি হচ্ছে, আপনাদেরও ক্ষতি হচ্ছে। এই ক্রাইসিসটা যদি আমরা ওভারকাম করতে চাই, গভর্নমেন্ট এটার আন্ডার একটা প্রজেক্ট করে, যে কারা কারা এটা করে, কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অল্টারনেটিভ ওয়েতে
বা বেশি ফ্রেট দিয়ে হইলেও মার্কেটটা কীভাবে ঠিক রাখা যায়, এই জন্য গভর্নমেন্টের কোনো সাপোর্ট, গভর্নমেন্টের কোনো সহযোগিতা এই ক্ষেত্রে যদি আসে, তাইলে ইন্টারিম এই মার্কেটটা হয়তো ঠিক রাখা কিন্তু সম্ভব। আপনার, আমি যতটুকু জানি গভর্নমেন্ট আপনাদের সবজি রপ্তানিকারক যারা আছেন তাদেরকে 20% প্রণোদনা দিয়ে থাকে এক্সপোর্টের উপর। এরপরও কি আবার নতুন করে পরিকল্পনা কেন দরকার? না, আপনি হয়তো জানেন যে প্রণোদনাটা সবজির ক্ষেত্রে শুরু হয়েছিল 30% দিয়া, এইটা 20 হলো, কিন্তু গত বছর এটা কিন্তু 10 হয়ে গেছে, এখন কিন্তু 10%। সবজিতে প্রণোদনাটা আমি একটু ক্লারিফাই করি, এটা প্রণোদনাটা শুধু সবজির উপর হয়, এটা কিন্তু বাড়ার উপর হয় না। 1 কেজি সবজির দাম যদি $2 হয়, এখানে $1.30 হলো বাড়া, থাকে 70 সেন্ট, ওটার 10%, তার মানে 560 টাকা। অ্যাকচুয়ালি এই প্রণোদনা দিয়া বর্তমান যে মার্কেট, তাতে কম্পিটিশন করে অন্য দেশের সাথে প্রতিযোগিতা করে মার্কেটে সার্ভাইভ করা কিন্তু সম্ভব না। যার কারণে আরেকটা জিনিস আপনাকে বলি, রিসেন্ট সারা পৃথিবীতে ক্রাইসিস, কিন্তু আমার ন্যাশনাল ক্যারিয়ার বিমান গতকাল 2-3টা ডেস্টিনেশনে ওদের সাপোর্ট আছে, এগুলো তো ওরা 60-62 টাকা বাড়াই দিছে 1 কেজিতে। হ্যাঁ, মার্কেট আছে, কিন্তু ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে যদি ওনারা এটা যদি কনসিডার না করে, তাইলে এখন আজকে সকালে যদি 62 টাকা 50 সেন্ট যদি ভাড়া বাড়ায় মালটা বায়ারের কাছে পাঠাইতে চায়, কোনো বায়ার তো সেই সবজি নিবে না। এখন ক্রাইসিসের পর আরেক ক্রাইসিস হলো, এটা দরকার ছিল প্রণোদনা দিয়ে মালটা পাঠানো, কিন্তু উল্টা কী করলো, উল্টা ভাড়াটা বাড়াই দিল, যে এই সুযোগ কাজে লাগানোর জন্য। অর্থাৎ ক্রাইসিস হয়েছে, সব এয়ারলাইন্স নাই, এই সুযোগে আমি 10 টাকার ভাড়া 20 টাকা করে দিলাম। তো আমাদের এখন সাধারণ যে আপনি বলেন বাজারের যে বিক্রেতার যে অবস্থা, এখন আমাদের ন্যাশনাল ক্যারিয়ারেরও একই অবস্থা হয়েছে। কিন্তু জনাব মুজিব, আপনি কি মনে করেন যে ন্যাশনাল ক্যারিয়ার যে ঘটনাটা ঘটালো, যে আপনার হঠাৎ করে 50 সেন্ট ভাড়া বাড়িয়ে দিল, এটা আসলে কতটুকু যৌক্তিক? এটা কি হচ্ছে মরার উপর খাড়ার ঘা কিনা? দেখেন, যখন একটা রাষ্ট্রের কোনো একটা সেক্টরের এক্সপোর্টটা হয় অ্যাডক বেসিস, তখন এই ঘটনাগুলো ঘটে থাকে। আমরা দীর্ঘদিন থেকে বলে আসতেছিলাম রাষ্ট্রের নিজস্ব একটা কার্গো ফ্যাসিলিটিস থাকা উচিত, এবং এইগুলো কার্গো ফ্যাসিলিটিস যখন থাকবে তখন রাষ্ট্র কী করবে, তাৎক্ষণিক কিছু ডিসিশন নেওয়া যায়। যে আমি যদি বলি যে একটা ডেডিকেটেড কার্গো ফ্যাসিলিটিস পর যুদ্ধকালীন মিডল ইস্টের জন্য সার্ভিস প্রোভাইড করবে, তখন এই ক্ষেত্রে সরকার ভাড়া বা রেন্ট ভলিউম এইটা কনসিডার করবে না। সরকার করবে যে আমি শুধু আমার সাপ্লাই চেইনটা ঠিক রাখবো, আমার বায়ারকে ঠিক রাখবো, দেন এটা বেসড অন আপনার কারেন্ট রেট সেটা অ্যাসেসমেন্ট করবে বিজনেসম্যানরা কীভাবে দিবে। কিন্তু তারা যেভাবে উনার যে অ্যাকর্ডিং টু হিজ স্টেটমেন্ট, এটা আসলে ঠিক হয়নি, এবং এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা সিভিল অ্যাভিয়েশনের সাথে আমার মতে কথা বলা উচিত, এটা ঠিক না। আর একটা জিনিস আপনি দেখেন, আমরা তো এখন কথা বলতেছি একটা মানে ইমিডিয়েট সলিউশনের জন্য। তো ইমিডিয়েট সলিউশনগুলো হয় সিচুয়েশনের উপর বেসিস করে। এখন এই সলিউশনের জন্য গভর্নমেন্টকেও আগায় আসতে হবে, প্রাইভেট সেক্টরকেও আগায় আসতে পারবে। আর আমরা ওভারঅল যে বাংলাদেশের ভেজিটেবলসের এক্সপোর্ট নিয়ে কথা বলতেছি, সেখানে একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার। যেমন উনি বললেন যে আমাদের অনেকগুলো কম্পিটিটর কান্ট্রি অলরেডি ফ্রোজেন ভেজিটেবলসে যাচ্ছে। তো এখানে আসলে শুধু ফ্রোজেন ভেজিটেবলসে যে আমরা ঝাঁপাই পড়বো তাও না, কিন্তু আপনাকে একটা হলিস্টিক অ্যাপ্রোচ বলতে আপনার এই যে প্রোডাক্টটা যাবে, সেই প্রোডাক্টটার সার্টিফিকেশান কি করবেন, আপনি কোন মার্কেট সেগমেন্টে যাবে, এটা কি আবার ফ্রোজেন ভেজিটেবলস এথনিকে দিবেন নাকি মেইন স্ট্রিম মার্কেট সুপার স্টোরগুলোতে দিবেন, কি ধরনের সার্টিফিকেট লাগে, এই সার্টিফিকেটগুলোকে যেমন বাংলা গ্যাপ বলেন, গ্লোবাল গ্যাপ বলেন, আসিয়ান গ্যাপ বলেন, এইগুলোর উপরে বিজনেসম্যানদেরকেও থিঙ্কিং করতে হবে, ওনাদেরকেও থিঙ্কিং করতে হবে। দেন হচ্ছে এই যে রিজনাল লেভেলে, ন্যাশনাল লেভেলে সাপ্লাই চেইন ইনফ্রাস্ট্রাকচারগুলো, বেসিক সাপ্লাই চেইন ইনফ্রাস্ট্রাকচারগুলো তো আপনাকে ডেভেলপ করতে হবে। যেমন নর্থে বলেন, আপনি যশোরে বলেন, নরসিংদীতে বলেন, বগুড়াতে বলেন, চিটাগংয়ের দিকে বলেন, এইসব জায়গাগুলোতে আপনাকে বিভিন্ন ধরনের রিজনাল আপনাকে সাপ্লাই চেইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের তো শুধু সদরঘাটে আছে, শ্যামপুরে আছে, সেটাও এডিকাইট না। সো দেন আপনাকে যেটা করতে হবে, এই যে লজিস্টিক্সটা, কানেক্টিভিটিটা, সেটাকে এনশিওর করতে হবে। এখানে আপনাকে প্রিজার্ভ্যান লাগতে পারে, এই জিনিসগুলো করতে হবে। দেন আপনাকে এই যে প্রোডাক্টটাকে আপনি ওরিয়েন্টেশন করবেন, দেখেন আমাদের প্রোডাক্টগুলো যেভাবে যায়,
আমরা বলতেছি মিডল ইস্টে, ইউরোপে আমাদের প্রোডাক্ট যাচ্ছে, কিন্তু আসলে গর্ব করার মতো কিছু না। আপনি যদি প্রোডাক্টের প্রেজেন্টেশন দেখেন, প্যাকেজিংটা দেখেন, ব্র্যান্ডিংটা দেখেন, আপনি দেখবেন এগুলো সবচেয়ে মানে নিগৃহীত অবস্থায় আমাদের শাকসবজিগুলো প্রেজেন্ট করা হয়। তো এইটা তো আপনি প্রিমিয়াম প্রাইস নিতে পারবেন না, প্রিমিয়াম কাস্টমারকেও আপনি ধরতে পারবেন না, কারণ আপনাকে এইটা করতে হলে এই জায়গাগুলোতেও আপনাকে অ্যাড্রেস করতে হবে। দেন হচ্ছে আপনি জানেন মিডল ইস্টে আমাদের মোর দ্যান 50 লক্ষর উপর আমাদের বাংলাদেশি থাকে। তাদের তো একটা পছন্দ থাকে যে আমি আমার দেশের সবজিটা খাবো। তো কিন্তু এর অর্থ এই নয় যে আমি ধরেন মিডল ইস্টের যারা কনজিউমার আছে, অন্য দেশের কনজিউমার যারা আছে, তাদেরকে আমি টার্গেট করব না, তাইলে তো মার্কেট এক্সপানশন হবে না। আমাদের মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোকে আমরা টার্গেট করতেছি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপর হচ্ছে থাইল্যান্ড, এইসব দেশেও তো আমরা সবজি রপ্তানি করতে পারি, এইসব রাষ্ট্রে আমরা আলু রপ্তানি করতে পারি। আমাদের প্রতিবেশী দেশ নেপাল, এক বছর দেখবেন অনেক রপ্তানি হয়, আরেক বছর দেখবেন যে একদম নাই, বন্ধ হয়ে গিয়েছে। ভুটানে আমাদের মার্কেট আছে। সো এই যে ডাইভার্সিফাইড মার্কেট এবং ডাইভার্সিফাইড আপনার থিঙ্কিং এবং আপনার নতুন নতুন মার্কেট এক্সপ্লোর করা এবং মার্কেটের যে কনজিউমারের ডিমান্ড এবং মার্কেটের ডিমান্ড সেটাকে ফুলফিল করার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডিনেস, ফার্মার্সের রেডিনেস, তারপর হচ্ছে এই যে প্রোডাক্টের প্যাকেজিং, মোড়কীকরণ, এইসব জিনিসের রেডিনেস, এই পুরো বিষয়গুলোকে আমাদেরকে একটা আপনার পরিকল্পনার আওতায় নিয়ে আসতে হবে। এবং এটা খুব দুই ধরনের হইতে পারে, একটা শর্ট টার্ম 5 থেকে 10 বছরের, আর একটা লং টার্ম আপনি 20 ইয়ার্সের প্ল্যান নেন। আমি একটু জনাব মনসুর আপনার কাছে যেতে চাই, আপনারা আসলে প্রিমিয়াম মার্কেট যাওয়ার জন্য কোনো কাজ করছেন কিনা, বিশেষ করে আমাদের যে এথনিক মার্কেট এর বাইরে যারা হচ্ছে মেইন স্ট্রিম মার্কেট, যেটা মানে ইউরোপিয়ানরা নিজেরা খাবে, আরাবিয়ানরা খাবে, এরকম কোনো টার্গেট নিয়ে আপনারা কোনো কাজ করছেন কিনা? এটা আসলে এই সবজির মার্কেট, সবজির এক্সপোর্টটা বাংলাদেশে শুরু হয়েছিল 1984 সাল থেকে। আসলে তখন খুব মিষ্টিময় কয়জনে মানে পারিবারিক ব্যবসার মতো শুরু করে এটা শুরু হয়েছে। তো কালে ভদ্রে এটা আজকে প্রায় 40 বছর যাবৎ। তো এখন আমাদের এথনিক মার্কেটের পাশাপাশি ইউরোপিয়ান মার্কেটে করার জন্য এখন রপ্তানিকারকরা চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায়, ওই যে বাংলা গ্যাপ ফলো করে করার জন্য, নিজেরা সেলফ প্রোডাকশন করার জন্য। মানে এখন রপ্তানিকারকরা বুঝতে পারছে যে ইন ফিউচার আগামী 3-4 বছর পরে যে প্রোডাকশন যদি ইউরোপিয়ান মার্কেটের জন্য যদি রেডি না করা হয়, তাহলে কিন্তু রপ্তানি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কারণ ইউরোপের বিভিন্ন দেশ থেকে এমন এম্বার্গো আসতেছে যেগুলো একটা প্র্যাকটিক্যাল আসতেছে। এখন কিন্তু ইউকে থেকে আসতেছে, তারপরে বিভিন্ন ইউরোপিয়ান দেশ থেকে আসতেছে, বিভিন্ন নিয়ম কানুনের আসতেছে। তো যার কারণে এখন এক্সপোর্টাররা কিন্তু উৎসাহী হচ্ছে, নিজেরা অনেকে আইএসও করতেছে, অনেকে বাংলা গ্যাপ করতেছে, কাজ অলরেডি শুরু হয়েছে। কিন্তু এটার জন্য আসলে আমাদের দেশে যারা এগুলা করে, এগুলোর ক্যাপাসিটি কিন্তু খুব একটা এদের নাই। এদেরকে এটা জয়েন্টলি গভর্নমেন্ট যদি ওই পিপি সিস্টেম, অর্থাৎ পার্টনার, পাবলিক প্রাইভেট পার্টনার, যেরকম গভর্নমেন্ট যদি সহযোগিতা না করে, এটা কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো না। আমরা চাই গভর্নমেন্ট এবং প্রাইভেট উদ্যোগ একসাথে চলুক এবং বাংলাদেশের যে সবজি রপ্তানি আবারও 300 কোটি যে মার্কিন ডলার সেটা ছাড়িয়ে যাক, সেই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।